আহ মানুষের নাবিশ্বাস উঠে গেছে দ্রব্যমূল্য, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল। সেই জন্য ওই আলোচনায় তখনই আমি বলেছিলাম যে পৃথিবীতে যে কোনো গণ অভ্যুত্থানের দুই ধরনের কারণ থাকে, একটা হলো ইমিডিয়েট কারণ, আর একটা হলো আলটিমেট কারণ। এবং দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সেইটার একদিকে আওয়ামী লীগ এইটা তাদেরকে আনকন্ডিশনালি তাদেরকে সেইভাবে দিয়ে যাচ্ছে, যেটা বলেছিল যা কিছু ইন্ডিয়াকে দিয়েছি সেটা আজীবন মনে রাখবে, এবং অন্য কোন দল, বিএনপি সহ অন্য কোন দল সেইটা বিপক্ষে অবস্থান নেয়নি। আজকে ইউনেস্কো একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে কম পক্ষে 20 জন শিশু নিহত হয়েছে। এই দায় দায়িত্ব 32 জন। এখনই জনগণ এই দাবি উঠাবে, এই জন্য তারা বলবে আই ব্লেম শেখ হাসিনা। দেখবেন যে এইটাই স্লোগান হবে, আই ব্লেম শেখ হাসিনা। পতনের ঘন্টা শুরু হয়ে গেল, আমারও তাই মনে হচ্ছে। আমি এখন থেকে সপ্তাহ 2 আগে অন্য একটি চ্যানেল আইতে তৃতীয় মাত্রায় সেই একই কথা বলেছিলাম, বিগিনিং অফ দ্য এন্ড। বাংলাদেশে আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যা কিছু দেখেছি এবং ঐতিহাসিক যতগুলো পতনের ইতিহাস আমরা জানি, সবগুলো অলমোস্ট একইভাবে আনফোল্ড হয়। তো সেইখানে এইখানে যে পতনের যে ইভেন্টস গুলা, যে আন্দোলনের যে ইভেন্টস গুলো আনফোল্ড হয়েছে, সেগুলা যে কোনো সরকার পতনের আন্দোলনের সাথে মিলে যায়। যেমন এরশাদ পতনের আন্দোলন যেভাবে হয়েছিল, এখন এই মুহূর্তে বাংলাদেশে 95% মানুষ আন্দোলনের পক্ষে, মুক্তির পক্ষে, সরকার পতনের পক্ষে। আজকে একটু আগে মানব জমিনে দেখলাম শহীদ মিনারে আজকে এই শেখ হাসিনার পতনের ডাক দেওয়া হয়েছে। গত একদিন আগে আপনার আলোচনায় বলছিলাম যে যেভাবে আন্দোলনটা আনফোল্ড হচ্ছে, আপনার অতি শীঘ্র এক দফা দাবি চলে আসবে এবং সেটা সরকার পতনের আন্দোলন চলে আসবে। আজকে শহীদ মিনারে সেই এক দফার আন্দোলন অলরেডি ডাক চলে আসছে। এবং আপনি যদি দেখেন সমস্ত শ্রেণী পেশার মানুষ এখন নেমে গেছে, এবং বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করেন যে আমার বাচ্চা মরল কেন, আমার বাচ্চা মারা গেছে, আমি ঘরে থাকতে পারি না। ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সত্য এটা, যখন 1% 2% মানুষ রাস্তায় নেমে যায়, তখন সেই আন্দোলন আর ঠেকিয়ে রাখা যায় না, সেই আন্দোলন সফল হয়। ঢাকা শহরে 1% মানুষ মানে হলো আপনার 20 লক্ষ মানুষ, 2% মানুষ হলো 40 লক্ষ মানুষ। এই মানুষকে আর থামায় রাখা যাবে না। মানুষের ভয় ভেঙে গেছে, তারা রক্ত দিয়েছে এবং রক্ত দিতে শিখেছে। সমস্ত শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে গেছে। আজকে দেখলাম যে মিরপুর ডিওসিসির ভিতরে মিছিল হচ্ছে। যারা দেশপ্রেমিক তারা সব এখন মাঠে, কালচারাল সাইডে যারা কলা কৌশলী তারা মাঠে নেমে গেছে। আপনার শ্রেণী পেশা যে ছেলেদের মা, গার্ডিয়ান, টিচার, ডাক্তার, রিটায়ার্ড আর্ম ফোর্সেস পার্সোনালস, উকিল, ব্যারিস্টার, সবাই এখন মাঠে, সবাই। তো যখন মানুষের সর্বাত্মক পার্টিসিপেশন থাকে, তখন সেই আন্দোলন বন্দুকের জোরে কেউ ঠেকিয়ে রাখতে পারে নাই। এখানেও পারবে বলে অন্তত ইতিহাস সেই সাক্ষ্য দেয় না। আজকে বাংলাদেশের মানুষ 2 দিন পরে বলবে, আপনার মনে আছে বুশ যখন ইরাক আক্রমণ করেছিল, তখন ইংল্যান্ডে, ইউকেতে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, যেখানে 49 মারা গিয়েছিল, 49 পিপল মারা গেছে বিভিন্ন জায়গা। তখন সেখানের জনগণ বলা শুরু করেছিল, আই ব্লেম টনি ব্লেয়ার ফর দিস, যে সে বিদেশি সন্ত্রাসী এখন ইউকেতে নিয়ে আসছে। আজকে 2 দিন পরেই মানুষ এখনই বলা শুরু করেছে, অলরেডি বলেছে, এখনই বলা শুরু করবে যে এই 230 জন যে খুন হলো, 2009 থেকে যারা গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, লক্ষ লক্ষ মিথ্যা মামলা, যেভাবে নিপীড়ন এবং নিজেরা অন্যায় করে অন্যের উপরে চাপিয়ে দেওয়া, মিথ্যা মামলা করা, পুলিশের যে হয়রানি, যে গ্রেপ্তার বাণিজ্য, ঘুষ বাণিজ্য, প্রত্যেকটা সিস্টেমকে ভেঙে ফেলা, মানুষের
নাবিশ্বাস উঠে গেছে দ্রব্যমূল্য, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল। সেই জন্য ওই আলোচনায় তখনই আমি বলেছিলাম যে পৃথিবীতে যে কোনো গণ অভ্যুত্থানের দুই ধরনের কারণ থাকে, একটা হলো ইমিডিয়েট কারণ, আর একটা হলো আলটিমেট কারণ। ইমিডিয়েট কারণটা শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে, যেটা এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এখন চলছে। কিন্তু আলটিমেট কারণ হলো গণতন্ত্রহীনতা, অপশাসন, দুঃশাসন, এই যে একনায়কতন্ত্র কায়েম করা, একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করা, সেইটা হলো আলটিমেট কারণ। এই কথাগুলোই দেখবেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায় যে সমস্ত অ্যানালিস্ট বাংলাদেশের বর্তমানে অনগোয়িং আন্দোলন নিয়ে কথা বলেছে, প্রত্যেকে এই কথা বলেছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা, অস্ট্রেলিয়ান টিভি, ইউরোপিয়ান টিভি, সব টিভি, এবং সর্বশেষ ফ্রান্সের বিখ্যাত পত্রিকা লামন্ত, তারা এডিটোরিয়াল রেখে বলেছে যে এটা সরকার পতনের আন্দোলন, এটা অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন। যে ভাষায় সরকারের বিভিন্ন লোক কথা বলছে, যে তুচ্ছ তাচ্ছিল্য, গণতন্ত্রের নামে যে এক নায়কতন্ত্র, যে ফ্যাসিজম সৃষ্টি হয়েছে, তারা ইয়াং জেনারেশন মানুষের যে অপ্রেশন, সেটা তারা রিয়েলাইজই করতে পারে নাই, কেউ পারে না। আপনার চসিস্কু 40 বছরে পারে নাই। তারা মনে করে যে সব ঠিক আছে। আপনার এই যে 2008-এর একটা নির্বাচন হলো, সেই নির্বাচনটা তো পাতানো ছিল। 24, 18, 14, 18, 24 প্রত্যেকটা নির্বাচন, এবং এইভাবে নির্বাচনে ক্ষমতা এসে দুটো জিনিস হয়েছে। একটা হলো ভারত এটা চেয়েছিল যাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য তাদের মুখাপেক্ষি হয় এবং তারা আমাদের দেশ লুট করতে পারে। তাদের দেশের 10 লক্ষাধিক নাগরিক এখানে কাজ করছে। এই আন্দোলন শুরু হওয়ার পরে অবৈধভাবে কাজ করছে এখানে, এবং এই আন্দোলন শুরু হওয়ার পরে 30-40 হাজার ইতিমধ্যে পালিয়ে গিয়েছে। তারা চিন্তা করেন কত টাকা নিয়ে গেছে, আর বাকি সব এখন গা ঢাকা দেশে ঘরের ভিতরে লুকায় আছে। আমাদের কাছে কিছু ছবি আসছে যেখানে ক্লিয়ারলি দেখা যায় হাতে বালা পরে পুলিশের ইউনিফর্ম গায়ে লেগে এইম করে গুলি করছে, এবং চেহারায় আপনি দেখবেন যে মনেই হচ্ছে যে এইটা এই 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 বাঙালি চেহারার সাথে মিলে না। তো এইগুলো তারা করেছে। ইন্ডিয়ার প্রজেক্টই এটা ছিল আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ক্ষমতায় থাকার জন্য তাদের উপরে ডিপেন্ডেন্ট করা, এবং অন্য দলগুলোকে এমন ভাবে কুক্ষিগত করেছে যারা যে যে আওয়ামী লীগ গত 17 বছর ধরে হিন্দুত্ববাদী সরকারের স্বার্থ রক্ষা করছে, জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, সেইটার একদিকে আওয়ামী লীগ এইটা তাদেরকে আনকন্ডিশনালি তাদেরকে সেইভাবে দিয়ে যাচ্ছে, যেটা বলেছিল যা কিছু ইন্ডিয়াকে দিয়েছি সেটা আজীবন মনে রাখবে, এবং অন্য কোনো দল, বিএনপি সহ অন্য কোনো দল সেইটা বিপক্ষে অবস্থান নেয়নি। আজকে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ রক্ষার্থে কোনো একটি রাজনৈতিক দল এখানে নাই, যার জন্য ছাত্ররা সঠিকভাবে রাইটলি ন্যায্যতার পক্ষে তারা রুখে দাঁড়িয়েছে। এই অন্যায় অনাচার দেখতে দেখতে তাদের মন বিদ্রোহাত্মক হয়ে গেছে। আমাদের এই সূর্য সন্তান, এই ছেলেরা, তারা ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের সমস্ত খবর জানে, এবং এইভাবে ক্ষমতায় রেখে একদিকে ইন্ডিয়া বাংলাদেশকে লুটপাট করেছে, অন্যদিকে ক্ষমতাসীনদের একটা ক্ষুদ্র অংশ এইটা এমন ভাবে ভোগবাদিতায় তারা লিপ্ত হয়েছে এবং লুটপাটে লিপ্ত হয়েছে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ক্ষুব্ধ করেছে। ইভেন যারা আওয়ামী লীগের এই রাজনীতির সাথে জড়িত, তাদের ক্ষুদ্র অংশ এই লুটপাটের সাথে জড়িত। আপনি বলতে পারেন যে একটা জেলার উদাহরণ যদি নেন, সেখানে ওই সভাপতি সেক্রেটারি, বিভিন্ন যে অঙ্গ সংগঠন আছে তাদের সভাপতি সেক্রেটারি, ফরিদপুরের একজন বা ছাত্রলীগের একজন নেতা 2000 কোটি টাকা পাচার করেছে। সেইখানে মনে করেন এই কমিটিতে 100 যদি থাকে, অথবা একটা জেলা শহরের মেইন কমিটিতে যদি 100-150 থাকে, 5-10 জন এই লুটপাট করে, বাকিরা কিন্তু এগ্রিট হয়, বাকিরা কিন্তু বেনিফিট পায় না। অর্থাৎ আওয়ামী লীগের এইভাবে ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ যারা ডাইরেক্ট করে তাদেরও 5-10% লুটপাট করেছে, মানি লন্ডারিং করেছে, ভোগবাদীতে লিপ্ত হয়েছে। আর অন্যদিকে বাকি সব মানুষ অপশাসন দুঃশাসনে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, টু দ্যাট এক্সটেন্ট
যারা আমি আমার আমার উদাহরণ দিয়ে বলতে পারি যে আমি আরবিতে চাকরি করার কারণে কতগুলো বেনিফিট অ্যাক্রুড হয়েছে আমার। মেজর আফসারই জানে আমরা এক ব্যাটালিয়নে চাকরি করেছি একসাথে। কোনো কথা নাই বার্তা নাই, আমাকে নন গ্রাটা করে দিল। নন গ্রাটা করে আমার চিকিৎসা বেনিফিট বন্ধ করে দিল। আমি প্রত্যেকটা চিফ অফ আর্মি স্টাফকে অ্যাপ্লিকেশন লিখেছি যে আমার অ্যাক্রুড রাইট আমাকে দেন। আমি একটা প্লট পাওয়ার কথা, সেইখানে টাকা জমা দিছি। আজিজ সোরা আজিজ নিজে পলিসি করে 3টা প্লট নেছে ডিওএসএস, 3টে প্লট। সেনাপ্রধান হিসেবে একটা, ডিওএসএস মিরপুরে একটা, আবার যারা ডিওএসএস এ পেয়েছে তাই সে একটা ক্যাটাগরি করছে, তারা আবার যৌথ প্লট পাবে, আর ছেলের নামে একটা। তার 3টা 4টে প্লট দরকার, আর আমরা রাস্তায় ঘুরে পাবো। ওনার ছেলেকেও প্লট দিয়ে গেছে। শফিউদ্দিন যে গেল, এই শফিউদ্দিন সাহেবকে আমি চিঠি লিখেছি, প্রত্যেক চিফকে আমি চিঠি লিখেছি। সিম্পলি আমি 2010 সালে একটা রাজনৈতিক দলের মেম্বারশিপ নিয়েছি, সেই জন্য আমার মতো মানুষকে ভিক্টিমাইজ করছে। এইরকম শত শত মানুষকে তারা ভিক্টিমাইজ করেছে। শফিউদ্দিনের করাপশন এখন বের হওয়া শুরু হয়েছে, আমাদের কাছে তথ্য আসা শুরু করছে। সে নাকি ঘুষ লেনদেন করতো আমেরিকাতে, তার অংশ আমেরিকাতে তার ক্লাসমেট এবং তার নাকি ভগ্নিভূত। এইগুলো তদন্ত হওয়া উচিত। এইভাবে প্রত্যেক পেশা শ্রেণীর মানুষকে তারা এমন ভাবে আঘাত করেছে, এবং একটা লুটেরা শ্রেণী ম্যান্ডেট বিহীন ভাবে ক্ষমতায় থাকার জন্য একটা লুটেরা শ্রেণী সৃষ্টি হয়েছে প্রত্যেক জায়গায়। আপনি আর্মি বলেন, বিডিআর বলেন, প্রশাসন বলেন, বিজিবি বলেন, কাস্টমস বলেন, ভ্যাট বলেন, বা আপনার আমাদের এই যে জুডিশিয়ারি বলেন, প্রত্যেক জায়গায় এরকম একটা লুটেরা তন্ত্র সৃষ্টি হয়েছে, যেটা আলটিমেটলি সমস্ত মানুষকে বিষিয়ে তুলেছে। মানুষ যার জন্য আজকে অনন্য উপায় হয়ে আজকে রাস্তায় নেমেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ বিল, আগে বলেছি যে মানুষকে নাবিশ্বাস সৃষ্টি করেছে। এবং এরপরে আপনি এই আন্দোলনে কিলার দিয়ে আপনি 200-র বেশি, 230 জন, মতান্তরে বলা হয় 1000-এর বেশি মৃত্যুবরণ করেছে, সত্য একদিন বের হবে। তাদেরকে একদিকে হত্যা করেছেন, অন্যদিকে এই দোষ যারা শান্তিপূর্ণ আন্দোলনকামী এবং বিরোধী দলের উপর চাপিয়ে আবার সেই গণগ্রেপ্তার, আবার সেই গণমামলা শুরু করেছেন। ওই একই ডিল, ওই একই প্রসিডিওর 2009 থেকে যেভাবে বিরোধী দলকে দমন করার চেষ্টা করছে, 2024-এ এসে এই বৈধ আন্দোলনের ক্ষেত্রে একইভাবে গণগ্রেপ্তার, গণমামলা এবং বিরোধীদের উপর চাপিয়ে দিচ্ছে। তাদের মন্দিরে এই যে ওবায়দুল কাদের নামে একটা নিম্নমানের একটা নেতা আছে, ছাত্রদেরকে যারা আন্দোলন করলো তাদেরকে বলো তাদের সাহায্য করতে তার ছাত্রলীগ নাকি এনাফ। কিরকম বেকায় চিবায় কথা বলে, ছাত্রছাত্রীরা স্ফুলিঙ্গের মতো জেগে উঠলো। এবং এই যে আর যে মন্দির আছে, কয়জনের নাম এটা তো জনগণ জানে। এইভাবে করে এখন আপনি বলছেন কোনো একটা ছাত্রকে গ্রেপ্তার করা হবে না, কোনো একটা ছাত্রকে, অথচ শত শত হাজার ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, শিশুদেরকে গ্রেপ্তার হয়েছে। এই মৃত্যুর ভিতরে আপনার আজকে ইউনেস্কো একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে কম পক্ষে 20 জন শিশু নিহত হয়েছে। এই দায়িত্ব 32 জন। এখনই জনগণ এই দাবি উঠাবে, এই জন্য তারা বলবে আই ব্লেম শেখ হাসিনা। দেখবেন যে এইটি স্লোগান হবে, আই ব্লেম শেখ হাসিনা, এবং বলবে ইন্ডিয়া আউট, ইন্ডিয়া আউট, মোদি আউট, মোদি ডোন্ট প্লে উইথ বাংলাদেশ, ডোন্ট প্লে উইথ বাংলাদেশ। মোদি যদি কোনো খুনি পাঠিয়ে থাকে, টেক ব্যাক ইউর কিলার্স, ডোন্ট প্লে উইথ বাংলাদেশ। আপনি দেখবেন কালকে থেকে দাবি উঠবে শেখ হাসিনা কুইট, শেখ হাসিনা পদত্যাগ করেন, এন্ড আই ব্লেম শেখ হাসিনা ফর দিস প্লেইং। আগে মানুষ অনেক সম্মান করে ভয়ে অনেক কথা বলতো না, এখন মুখ খুলেছে। এবং এই কথাগুলো দেখেন আজকে যে শহীদ মিনারে যে তাৎক্ষণিক যে জনসভা হয়েছে, তাৎক্ষণিক যে আন্দোলনের যে আলোচনা হয়েছে, সেইখানে এই দাবিগুলো উঠছে। আমি যেটা আপনার সামনে বললাম, ইকুয়ালি তাদের দাবির সাথে সুর মিলায় আমি বলবো দিস ইজ শেখ হাসিনা হু ইজ রেসপন্সিবল। যারা খুন করেছে, খুনের বিরুদ্ধে একটা কথা বলে না, এবং খুনিদেরকে হাফ এন আওয়ার ভিতরে বাইর করা সম্ভব। কারা গুলি করছে হাফ এন আওয়ার না, ওখানে রেকর্ডেড আছে। তাদের কাউরির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আপনি এখন নিরীহ ছাত্র এবং বিরোধী দলকে তাদেরকে গ্রেপ্তার করছেন একদম
যখন খুশি তখন আপনার যখন সুইটেল হয় তখন সেইটাকে আপনি তাদেরকে গ্রেপ্তার করছেন, খুন করছেন। রাত্রে ব্লক লিখেছে, বিজিবির একজন কমান্ডারকে দেখলাম, বিজিবির ডিজি, সে বলে কঠিন ব্যবস্থা নেবে, কঠিন মানে নিজের জনগণের উপরে কঠিন ব্যবস্থা নেবে, তাদের অস্ত্র ইউনিফর্ম রেশন সব জনগণের পয়সা হয়, জনগণের কঠিন ব্যবস্থা নেবে। একজন এই যে ইঞ্জিনিয়ার ব্রিগেডের একজন ব্রিগেড কমান্ডারকে দেখলাম, ব্লক রেড দিয়া সমস্ত দুষ্কৃতীদের ধরবে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরকে তারা বলছে দুষ্কৃতিকারী, ব্লক রেড দিয়ে ধরবে, ব্লক রেড দিয়ে ধরেছে। এই যে মিরপুর ডিওসিতে আমরা শুনলাম যে প্রতি রাত্রে নাকি ব্লক রেড হয়, এইগুলো দিয়ে মানুষকে আরো তেতিয়ে উঠেছে। আমরা আল জাজিরা দেখলাম আর্মি একজন অফিসার নিচে গুলি করছে, তার সৈনিক ফায়ারিং রেঞ্জে যেভাবে গুলি করছে। আই এম ভেরি সরি টু সে, আই ফিল পিটি ফর দিস অফিসার। 2 দিন পরেই এই অফিসার ট্রায়াল ফেস করবে। বিজিবির একজন অফিসার দেখলাম অ্যাসোসিয়েটেড প্রেসে, একজন লেফটেন্যান্ট কর্নেল, সে দাঁড়াইয়া ফায়ারিং পজিশন করছে, ডাইরেক্ট এইম করে ফায়ার করছে। আজকে আমাকে একজন বলে এই অফিসার নাকি অলরেডি ক্লোজ হয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের যে সেনাবাহিনী অফিসাররা, যাদের প্রত্যেকের গ্রামের বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, তারা জনগণের যে ডিমান্ড 95%, 98% মানুষের ডিমান্ড, সেইটাকে তারা মিস রিডিং করবে না। তারা জনগণের উপরে গুলি চালাতে পারে না, পারবেও না। আজকে কঠিন একটা পরীক্ষা সেনাবাহিনীর সামনে আছে। এই মুহূর্তে এই রেজিম শুধু টিকে আছে সেনাবাহিনীর সমর্থনে। যেই মুহূর্তে সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার করবে, সেই কলাপস করবে। এবং 90 সালে জেনারেল নুরুদ্দিন যে উদাহরণ সৃষ্টি করেছিল, এরশাদের কাছ থেকে যখন সমর্থন প্রত্যাহার করেছিল, এরশাদের পতন হয়েছে। আমি আশা করি সেই একই ঘটনা ঘটতে যাচ্ছে। আর তাই যদি না হয়, তাহলে বাংলাদেশের সামনে ভয়াবহ একটা চিত্র আসছে, রক্ত গঙ্গা হয়তো বয়ে যেতে পারে। কিন্তু মানুষ যখন একবার রাস্তায় নেমেছে, আমি মনে করি না যে মানুষ এখান থেকে বিজয় অর্জিত হওয়ার আগে ঘরে ফিরবে। ধন্যবাদ।